ঠিক আছে। তো আজকে খুব ছোট জিনিসই বলার আছে তোমাদের। সেটা কি দেখো, মানে গতদিন অবধি আমরা দুটো জিনিস পড়েছি। একটা হচ্ছে তোমার ইয়ে পিএমএমসি, পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, আর গতকালকে পড়া হয়েছে এমআই অর্থাৎ মুভিং আয়রন। এবং আজকে যেটা বললো আর আছে সাথে ডায়নামোমিটার টাইপ। তো ডায়নামোমিটার টাইপ ব্যাপারটা কি, সেই জিনিসটা কি এবং তার অ্যাপ্লিকেশন কি বা কিভাবে কাজ করে সেই জিনিসটা জানতে হবে। আগের দুটো যেরকম পড়েছো এটাও অতটাই সোজা, সোজাই একদম, কিচ্ছু নেই, এবং ম্যাথামেটিক্যাল ডিটেইলস সবই খুবই সোজা। তো দেখো, ব্যাপারটা হচ্ছে যে পিএমএমসি তে কি ছিল। দেখা গেল পিএমএমসি, হ্যাঁ, পিএমএমসি তে ছিল দেখো যে এই এই ছবিটা বার করি, দেখা গেল এই ছবিটা। পিএমএমসি তে এরকম ছিল যে একটা পার্মানেন্ট ম্যাগনেট ছিল, এই যে এন পোল এস পোল, একটা পার্মানেন্ট ম্যাগনেট ছিল, তার ভেতরে একটা কয়েল ছিল, যে কয়েলের ভেতর দিয়ে আমরা কারেন্টটা সাপ্লাই করছিলাম, যাকে আমি বলছিলাম মুভিং কয়েল। হুম। তো এই মুভিং কয়েল ব্যাপারটা খুব হালকা ছিল এবং এর ভেতর দিয়ে কারেন্টটাকে আমি পাস করছিলাম। এবং অ্যাট্রাকশন বা রিপালশন এই ব্যাপারটা তৈরি করার জন্য আমার এখানে একটা পার্মানেন্ট ম্যাগনেট নেওয়া হয়েছিল। ঠিক যখন আমরা ইয়ে পড়লাম, মানে অর্থাৎ এখানেও দেখো দুটো ম্যাগনেট আমার লাগছে। অ্যাট্রাকশন করতে গেলেও মানে অ্যাটলিস্ট একটা ম্যাগনেট এবং একটা ম্যাগনেটিক মেটেরিয়াল লাগবে। আর এখানে যেটা করা হচ্ছে কি হচ্ছে, অ্যাট্রাকশন রিপালশন একসঙ্গে করানো হচ্ছে। সেই জন্য এটা পার্মানেন্ট ম্যাগনেট, একটা মুভিং কয়েল। মুভিং কয়েল মানে এটা বেসিক্যালি একটা ইলেকট্রোম্যাগনেট, তাই না? এটা একটা ইলেকট্রোম্যাগনেট। তো একটা পার্মানেন্ট ম্যাগনেট, একটা ইলেকট্রোম্যাগনেট, দুটোর মধ্যে অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্সে আমার ডিফ্লেকশন টর্কটা তৈরি হচ্ছে, যেটা ছিল পিএমএমসি ইনস্ট্রুমেন্ট। আর এমআইতে কি দেখলাম গতকালকে, যে আমার একটা ইলেকট্রোম্যাগনেট আছে, একটা লোহার কোরকে আইদার অ্যাট্রাকশন করছে, বা দুটো লোহা আছে মানে দুটো আয়রন আছে, একটা আয়রন ফিক্স আছে, তাহলে একটা আয়রন রিপালসিভ ফোর্সে ডিফ্লেকশন টর্ক তৈরি করছে, এই দেখেছিলাম। আজকে যেটা বলবো ইলেকট্রো ডায়নামোমিটার টাইপ, সেটার এই পিএমএমসির সঙ্গে একটু কমন কমন জিনিস আছে। কি কমনটা? কিছুই না। পিএমএমসি যেমন একটা পার্মানেন্ট ম্যাগনেট, একটা ইলেকট্রোম্যাগনেট, ইলেকট্রো ডায়নামোমিটার টাইপে এই পার্মানেন্ট ম্যাগনেটটার জায়গায় একটা ইলেকট্রোম্যাগনেট দিয়ে দিয়েছে, অর্থাৎ দুটো ইলেকট্রোম্যাগনেট। মানে এটা এখানে আর কোনো পার্মানেন্ট ম্যাগনেট নেই। বোঝা গেছে? তাহলে এই যে ছবিটা তোমরা মাথায় রেখে দাও, যে পার্মানেন্ট ম্যাগনেটের দুটো পোলের মাঝখানে আমার মুভিং কয়েলটা রাখা ছিল, বা এই ছবিটা মনে রেখে দাও, এই ছবিটা, একটা পার্মানেন্ট ম্যাগনেটের দুটো পোলের মাঝখানে আমার মুভিং কয়েলটা রাখা ছিল। হুম। আর আজকে যেটা পড়বো ইলেকট্রো ডায়নামোমিটারটা, সেটার ছবিটা দেখো, এইটা দেখতেই পাচ্ছ কি করা হয়েছে। পার্মানেন্ট ম্যাগনেট না নিয়ে দেখো, দুটো ওকে এখানেও একটা কয়েল নেওয়া হয়েছে, এই একটা দেখো, এই কয়েলটা একটাই কয়েল, হ্যাঁ, এই কয়েলটা একটাই কয়েল। আমাকে তো দু সাইডে দুটো পোল তৈরি করতে হবে, সেই জন্য কয়েলটাকে এইভাবে দুভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ মনে করো কয়েলটা এইভাবে এসেছে, দিয়ে এরকম করে প্যাঁচ প্যাঁচ খেয়ে অনেকগুলো পাক সংখ্যা অনেক টার্ন খেয়েছে, টার্ন খেয়ে, টার্ন খেয়ে তারটা এদিক থেকে এদিকে চলে এসছে, দিয়ে এখানে এসে ওর উল্টো দিকে টার্ন খেয়েছে। অর্থাৎ এখানে টার্নটা ছিল এদিকে, এদিকে টার্নটা ছিল হচ্ছে এইদিকে। তো এবার বক্তব্যটা হচ্ছে যে আমার এইদিকে যে টার্ন করবো, এইদিকে তার উল্টো দিকে টার্ন করলাম, দিয়ে অনেকগুলো টার্ন, অনেকগুলো কয়েল আছে, তারটা এদিক দিয়ে বেরিয়ে গেছে। তাহলে গতকালে যেটা আমরা আগে অব্দি যেটা আমরা পার্মানেন্ট ম্যাগনেট ভাবছিলাম, এখানে আর পার্মানেন্ট ম্যাগনেট নেই, এখানে একটা ইলেকট্রোম্যাগনেট আছে। সেই ইলেকট্রোম্যাগনেটের দুটো কয়েলে দুটো সেপারেট করেছে। কেন সেপারেট করছে সেটা বুঝে যাচ্ছে, সেটা ব্যাপারটা আমি বলে দিচ্ছি। আর দেখো ভেতরে যেমন আরেকটা কয়েল, এই দেখো এই একটা কয়েল রয়েছে, এই যে যেটা ঘুরছে, এটা যেমন ওখানে ছিল ওইটা কমন মুভিং কয়েল যেটা, ওটা মুভিং কয়েলটা, মানে এই যেটা এটাকে বলছি মুভিং কয়েল। তো মুভিং কয়েলটা ফ্রিলি ঘুরতে পারছে। আর এইটা যেহেতু পার্মানেন্ট ম্যাগনেট নয়, এটাকে বলছি আমি ফিক্সড কয়েল। এবার একটা রইলো ফিক্সড কয়েল, একটা রইলো মুভিং কয়েল। ফিক্সড কয়েলের কাজটা হচ্ছে যেটা পার্মানেন্ট ম্যাগনেট যে কাজটা করছিল, ফিক্সড কয়েল ওই কাজটাই করবে। আর মুভিং কয়েলের যেমন কাজ ছিল তেমন আছে, কোনো আলাদা কিছু নেই। ঠিক আছে? তো এই হচ্ছে স্ট্রাকচার। এবং এই ইলেকট্রোম্যাগনেট ব্যাপারটা কতগুলো জিনিস এবার আমাদেরকে ভাবতে হবে যে আমরা অ্যাকচুয়ালি জিনিসটা কি করব। মানে আমি যেটা বলতে চাইছি যে এইখানে আমাদেরকে করতে কি হবে বা না হবে সেটা একটু দেখিয়ে বলি আগে। যখন কনস্ট্রাকশন হবে, তখন ওই ফিক্সড কয়েল ব্যাপারটাকে আমি কি করে তৈরি করব সেটা একটু আগে জানা দরকার।
তো ধরো আমার প্রথম বক্তব্যটা হচ্ছে যে আমি একটা জিনিস জানি যে আমার যদি ইলেকট্রোম্যাগনেট হয়, হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেট যদি হয়, ইলেকট্রোম্যাগনেট হতে হলে কয়েকটা জিনিস আমাকে একটু জানতে হবে। সেটা হচ্ছে কারেন্টের ডিরেকশনের ওপর সেই ম্যাগনেটের পোল কোন দিকে তৈরি হয়। তো এটা আমরা সবাই মোটামুটি জানি। যদি ধরো কারেন্ট এই দিকে যায় তাহলে এখানে কি পোল তৈরি হবে? সাউথ পোল। অর্থাৎ ক্লকওয়াইজ মুভমেন্ট হলে আমার হবে সাউথ পোল, আর যদি আমার অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হয় তাহলে তৈরি হবে নর্থ পোল, তাই তো? তো আমরা কি করব, আমরা যদি যেরকম একটা ম্যাগনেট ছিল, ধরো এই একটা ম্যাগনেট ছিল এরকম, মনে করো এদিকটা আমি এন পোল ছিল, এদিকটা আমার এস পোল ছিল, সেম জিনিস আমাকে যদি দুটো ইলেকট্রোম্যাগনেট দিয়ে তৈরি করতে হয় তাহলে আমি কি করব? তা আমি তখন একটা কাজ করি, ম্যাগনেটটাকে এই দিক থেকে তাকাই, সাইড ভিউ। সাইড ভিউ যদি আমি তাকাই তাহলে ধরো এরকম দেখতে পাচ্ছি যে এইটা মনে করছে আমার এন পোল, আর এইটা মনে হচ্ছে আমার ধরো এস পোল। ঠিক আছে, সামনে এন পোল আছে, পিছনে এস পোল আছে। হুম, তাই তো? আমি এদিক থেকে তাকাচ্ছি, তাহলে দেখবে সামনে এন পোল, পিছন দিকে এস পোল। তাহলে যদি সেটা তৈরি করতে হয় তাহলে আমি কি করব? যদি এন পোল করতে হয় তাহলে আমি এই টপোলজি ফলো করব, যদি পিছন দিকটায় এস পোল তৈরি করতে হয় তাহলে আমি এই টপোলজি ফলো করব। ঠিক? তখন আমি কি করলাম, সামনে যে কয়েলটা সেটাকে আমি হলুদ রঙে রাখছি মনে করো, ঠিক আছে, সামনের কয়েলটা। তাহলে সামনে আমাকে এন পোল তৈরি করতে হবে, তাহলে আমি একটা, এই যে তারটা এখান থেকে মনে করি তারটা উঠে এলো, তারটা উঠে এসে আমি অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন করাচ্ছি। একটা, ধরো দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এগুলো অনেক, ধরো না 100 খানা টার্ন করালাম, কয়েলটার প্যাঁচ খাওয়ালাম, প্যাঁচ খাই তারটা ওইদিকে বার করলাম। মাথা রাখতে হবে টার্নগুলো সব আমার রয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ, তারটা ওইদিকে বার করলাম। এবার আমি লাল দিয়ে কালো পিছনের কয়েলটা আঁকছি, হ্যাঁ, ওই একই কয়েল আছে, তারটা আমি নিয়ে গেলাম। দিয়ে এবার এখানে কি করবো, এস পোল তৈরি করতে হলে আমার ক্লকওয়াইজ মুভমেন্ট করতে হবে, তাহলে সেইটা আমার কয়েলটা নিয়ে এলাম। কয়েলটা নিয়ে এবার দেখো ক্লকওয়াইজ মুভমেন্ট শুরু করলাম, এবার ক্লকওয়াইজ মুভমেন্ট শুরু করলাম। যতগুলো টার্ন আমি এদিকে দিয়েছি, ধরো এখানে যদি 100 নাম্বার টার্ন দিয়ে থাকি তাহলে ওদিকটা আমি 100 নাম্বার টার্ন, 100টা পাক দেবো তারের। হুম, এরম পাকিয়ে 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 তারটাকে আমি আবার এই দিক দিয়ে বার করে দিয়েছি। মানে এই হলুদ কয়েলটা সামনে আছে, লাল রঙের কয়েলটা পিছন দিকে আছে। ব্যাপারটা সবাই ক্লিয়ারলি ধরতে পেরেছো? কারো বুঝতে অসুবিধা নেই আশা করি। ওকে, দেন তুমি এই ছবিটার সঙ্গে এবার রিলেট করো। এই ছবিটায় মনে করো এই এইটা মনে করো সামনের কয়েলটা ফ্রন্ট, মানে তুমি যখন এদিক থেকে তাকাচ্ছিলে, এদিক থেকে তাকাচ্ছিলে, তো বা আচ্ছা ছেড়ে দাও, দরকার নেই, এদিক থেকে তাকাও। তাহলে এইটা তোমার সামনের কয়েল, ওটা পিছনের কয়েল। সামনের কয়েলটায় আমি যদি আমার অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন করি আর পিছন দিকে যদি ক্লকওয়াইজ টার্ন করি, তাহলে সামনের এদিকটায় একটা এন পোল তৈরি হবে আর পিছন দিকের ওদিকটা একটা এস পোল তৈরি হবে, তাই তো? কারো বুঝতে কোনো প্রবলেম নেই এই জায়গাটা? এটা কিন্তু এখানে ছবিটায় দেখতে পাচ্ছ না তোমরা, এখানে কিন্তু কয়েলটা কানেক্টেড। এইখান থেকে একটা কোনোভাবে তার এসে এই দিক দিয়ে হোক বা এই তলায় হয়তো চাপা পড়ে গেছে, এই তলা দিয়ে কোনোভাবে তারটা কয়েলটা কানেক্টেড, দুটো কয়েল একই। ঠিক আছে, তার মাঝখানে এবার যখনই এটা করলাম তাহলে আমার একটা ফিক্সড ফিক্সড একটা মানে আমরা এটাকে তখন বলছি ফিক্সড কয়েল। এই ফিক্সড কয়েল ব্যাপারটা তৈরি হয়ে গেল। আর কি করছি, ফিক্সড কয়েলের ভেতরে একটুখানি গ্যাপিং রাখছি, ওই যে বললাম একটা সামনের কয়েল একটা পিছনের কয়েল, তার মাঝখানে একটা সার্টেন একটা গ্যাপিং রাখছি। এই গ্যাপিংটা কেন দরকার? যাতে করে এই যে মুভিং কয়েল, যেটা মুভিং কয়েলটাতে ফ্রিলি ঘুরতে পারে, দেখো এইটাকে অ্যাক্সিস করে, এই যে এটা করা আছে, এইটাকে অ্যাক্সিস করে যাতে ও এইদিকে বা এইদিকে ঘুরতে পারে। ঠিক আছে, তো এই কয়েলের স্ট্রাকচারটা বোঝা গেছে, আগের মতোই স্ট্রাকচার। ধরো এরকম এলো, দিয়ে কোন একটা দিকে এরকম তার ইয়ে আছে, ওই যে তলা দিয়ে নেমেছে, আবার এই দিক দিয়ে এসেছে, আবার এরকম এরকম করে চৌকো আকারে পাক সংখ্যা খাওয়ানো, মানে আগেগুলোর মতোই। আগে যেরকম ধরো এই যে করেছিলে, সরি। স্যার, হ্যাঁ বলো।
এই স্যার চলো। ওই একটাই, স্যার হ্যাঁ বলো। একটাই কয়েল তিন, স্যার একটাই কয়েল তিনটেতে জুড়িয়েছে তো? না কি করেছে এটা? না 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 না, ওইটা আমি আসছি, ওটা আমি আসছি। ওই যে এই দেখি। কয়েল দুটো দেখলে, হ্যাঁ এই কয়েল দুটো দেখলে, দেখো কোথায় গেল, হ্যাঁ এই কয়েল দুটো, এই কয়েল দুটো সেম, প্রথমে যে কয়েল দুটো আমি বলছি এই কয়েল দুটো একটা কয়েল। অর্থাৎ এই কয়েলটা ধরো তোমার এদিক দিয়ে ঢুকলো কয়েলটা, দিয়ে প্যাঁচ খেলো, দিয়ে এই এই বরাবর এলো, দিয়ে এসে উল্টো দিকে ধরো প্যাঁচ খেলো, উল্টো দিকে প্যাঁচ খেয়ে দিয়ে বেরিয়ে গেল, এটা একটা কয়েল। আর এইখানে আরেকটা কয়েল আছে, এই কয়েলটা এদিক দিয়ে ঢুকলো, তার সেটা এখানে বেরিয়েছে, দুটো কয়েল। ফিক্সড কয়েল একটা, মুভিং কয়েল একটা, দুটো আলাদা আলাদা টার্মিনাল। এবার তুমি টার্মিনাল গুলোকে কিভাবে কানেক্ট করবে সেটা আমি এবার দেখাবো, সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, বা স্ট্রাকচারটা সেভাবে বুঝে নাও, যে দুটো ফিক্সড কয়েল আছে, একটা যেদিকে টার্নস থাকবে, একটা তার একদম এক্স্যাক্টলি অপোজিট সাইডে টার্নস থাকবে। ঠিক। দ্বিতীয় কথা, এরা ফিক্সড কয়েল, এদের মাঝখানে একটা গ্যাপিং আছে, সেই গ্যাপিংটার ভেতরে একটা মুভিং কয়েল আছে, যে কয়েলটা আবার যেরকম আগের মতো মুভিং কয়েল আর কি, এটাকে অ্যাক্সেস করে ঘুরতে পারে, সেরকম একটা মুভিং কয়েল আছে যেটা ফ্রিলি মুভ করতে পারে। আর টোটাল অ্যারেঞ্জমেন্টটা এই যে ঘুরতে পারে, যেটা স্পিন্ডেলটা, স্পিন্ডেলটার সঙ্গে একটা পয়েন্টার লাগানো আছে, কাঁটা, কাঁটাটার গায়ে স্কেল লাগানো আছে। অর্থাৎ এই যে স্কেলটা দেখো, স্কেলটা কাঁচের মতো দেখি, যে স্কেলটার পিছন দিকে এই সব জিনিসগুলো রয়েছে। ধরো ধরে নাও স্কেলটা স্বচ্ছ, মানে তোমাদের বোঝানোর জন্য করেছে এরকম, স্কেলটা স্বচ্ছ একটা স্কেল, তার পিছন দিকে দেখো অ্যারেঞ্জমেন্টটা রয়েছে, আর স্কেলের সামনের দিকে পয়েন্টারটা রয়েছে, আর এদিকেও একটা স্প্রিং আছে, এদিকেও একটা স্প্রিং আছে, দুদিকে স্প্রিং দিয়ে ব্যাপারটা আটকানো। হুম। তো কানেকশনটা ব্যাস এটুকু, তুমি কনস্ট্রাকশনটা বুঝলে, এবার কানেকশনটা কি করে করবে সেটা তো দেখো। হুম। এইটা হচ্ছে কানেকশন। দেখো ফিক্সড কয়েল, যে দুটো ফিক্সড কয়েলকে দেখানো হলো, ফিক্সড কয়েলটা বুঝতে পারছো যে এইদিকে যে টার্ন নিলো, তারপরে এইদিকে, অর্থাৎ এই এই ফিক্সড কয়েলের এইটা ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট, যেটা বললাম যে দুটো কয়েল এইভাবে পুরো একদম কানেক্ট করা থাকবে। হ্যাঁ। আর তার সাথে কি আছে, এই যে কয়েলটা আছে, মানে অর্থাৎ যেটা মুভিং কয়েলটা দেখো, টোটালটার সাথে আমার এইভাবে প্যারালালি লাগানো। আগেই বলে দিই, ডায়নামোমিটার যন্ত্রটার প্রধান ইউজ হচ্ছে ওয়াট মিটার। কি বলছে দেখো, বলছে ডায়নামোমিটারটা মেজারিং ইনস্ট্রুমেন্ট আর সিমিলার টু পিএমএমসি ইনস্ট্রুমেন্ট, except that the permanent magnet field coil is replaced by a coil which carries the current to be measured. Here operating field is produced by permanent magnet, মানে পিএমএমসি তে। আর তোমার হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লেখাটা এই কথাটা বলতে চাইছে, প্রডিউস বাই এ পার্মানেন্ট বাট বাই আনাদার ফিক্সড কয়েল, এই ফিক্সড কয়েল দিয়ে তোমার হচ্ছে অপারেটিং ফিল্ডটা প্রডিউস হচ্ছে, ফিল্ডটা ভ্যারিয়েবল না, ফিল্ডটা পার্মানেন্ট, এটা বলেছে, ম্যাগনেটটা পার্মানেন্ট না, ফিল্ডটা পার্মানেন্ট। তো একটা অ্যানাদার ফিক্সড কয়েল দিয়ে কানেক্টেড। আর মুভিং সিস্টেম অ্যান্ড কন্ট্রোল সিস্টেম আর সিমিলার টু দোজ পার্মানেন্ট ম্যাগনেট টাইপ। তো মুভিং কয়েল আর এই কয়েল যা আছে সেরকমই। তো এই ইনস্ট্রুমেন্ট গুলোকে এসি আর ডিসিতে ইউজ করা যায়, মেনলি ইউজ হচ্ছে ওয়াট মিটার। তুমি যখন ওয়াট মিটার হিসেবে ইউজ করবে তখন তার কানেকশন এরকম। আর তুমি একটু আগে যেটা জিজ্ঞেস করলে আমাকে, যে স্যার তিনটে কয়েলই কি কিভাবে কানেক্ট থাকবে একসাথে, সেইটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা। যখন তুমি এই মিটারটা ভোল্ট মিটার বা অ্যামমিটার হিসেবে ইউজ করবে, সেক্ষেত্রে দেখো ফিক্সড কয়েলটা এরকম এসেছে, এদিকে পাক খেয়েছে, দিয়ে আবার এইদিকে একটা পাক তৈরি করেছে, তারপর এইদিকে গিয়ে আবার উল্টো দিকে পাক দিয়ে বেরিয়ে গেছে। সেক্ষেত্রে তিনটে কয়েল, মানে এই ফিক্সড কয়েলটার সাথে মুভিং কয়েলটা একবারে সিরিজে কানেক্ট করা, সেটা ভোল্ট মিটার বা অ্যামমিটারের ক্ষেত্রে কেন করা, আর ওয়াট মিটারের ক্ষেত্রে কেন আলাদা, সেটা আমি পরে আস্তে আস্তে বোঝাচ্ছি জিনিসটা। তো এখন তুমি এইটা ভুলে যাও, এখন মনে করো তুমি এটা জানো না, এটা ভুলে যাও এখন। তুমি এখন সিম্পলি মনে করো এই জিনিসটা, অর্থাৎ ডায়নামোমিটার আমি দেখতে পাচ্ছি কি, দাঁড়াও হাবি জাবিগুলোকে তাড়াই। ডায়নামোমিটার আমি দেখতে পাচ্ছি যে আমার দুটো ফিক্সড কয়েল আছে আর একটা মুভিং কয়েল আছে। তো চলো এদেরকে কি করে কানেক্ট করা যায়। তো প্রথম ছবিটা দেখো এরকম করেছে। আচ্ছা, প্রথম একটা জিনিস এখানে দেখার বিষয় আছে, সেটা আমরা হচ্ছে যখন কোনো ইলেকট্রোম্যাগনেট তৈরি করি, ইলেকট্রোম্যাগনেট কথাটা আমাদের সামনে বললেই আমাদের চোখে এইরকম একটা ছবি ভাসে। একটা কাঁচা লোহার কোর নেওয়া হয়েছে, তার গায়ে কয়েল জড়ানো হয়েছে, তাই তো? চোখের ছবিটা, প্রথম ছবিটা আমাদের চোখে এরকম ভাসে, যেটা একটা আয়রনের একটা কোর, আয়রনের কোরের উপর কয়েল জড়ানো হয়েছে। তো আয়রনের কোর জড়ালেও এখানে এনএস পোল তৈরি হবে। তুমি যদি আয়রন না রেখে কয়েলটা এমনি এরকম করে ফাঁকায় কয়েলটা রেখে দাও, তাতেও এদিকটা এনএস পোল তৈরি হবে। হুম। আয়রনের কোরটা রাখলে কিছু নাই, ফ্লাক্স ক্যারিং এর পাথটা একটু বেশি পায়। হুম।
রিলাক্টেন্সটা কমে যায়, আর এয়ার কোরের রিলাক্টেন্সটা একটু বেশি, এটাই, আর কোনো তফাৎ নেই। তো এক্ষেত্রে আমরা যেটা করব, এখানে দেখো কোনো সলিড লোহা নেই। কেন সলিড লোহা নেই বলো তো? সলিড লোহা থাকলে মুভিং কয়েলটা ঘুরতে পারতো না। তো যখন আমি এখানটা সলিড লোহার কোর না দিয়ে পুরো ফাঁকা রেখে দেবো, তখন তাকে বলা হয় এয়ার কোর। অর্থাৎ এখানেও যেন একটা কোর রয়েছে, এখানে এবং কোরের ভেতরে তুমি একটা আয়রনের টুকরো ভরে দিচ্ছিলে, এই যে আয়রনের বারটা ভরে দিচ্ছিলে, সফট আয়রনের বারটা, এখানে কোনো আয়রন দাওনি, ভেতরে যেন ফাঁপা কিছু নেই, মানে এয়ার আছে, তখন একে বলা হয় এয়ার কোর। বলো। স্যার হুম। এই জায়গাটা একবার বোঝান স্যার। আমি বলতে চাইলাম যে ধরো আমাদেরকে যদি ইলেকট্রোম্যাগনেট বলা হয়, তো ইলেকট্রোম্যাগনেট বলতে আমরা প্রথমে কি বুঝি? ধরো আমাকে বলেছে ইলেকট্রোম্যাগনেট, তো ইলেকট্রোম্যাগনেট বলতে আমরা প্রথমেই বুঝি যে একটা কাঁচা লোহা, কাঁচা লোহার একটা বার নেব, যেটা কোনো নিজে চুম্বক নেই, তার গায়ে কি করব, একটা কয়েল, তামার তার, ইনসুলেটেড করা তামার তার এরকম করে ধরো জড়িয়ে দিলাম, তামা হোক অ্যালুমিনিয়াম হোক, যেটা হোক, আমি এরকম একটা তার জড়িয়ে দিলাম, তার জড়িয়ে দিয়ে তার ভেতরে আমি কারেন্ট সাপ্লাই পাঠিয়ে দেবো। তো কারেন্ট সাপ্লাই পাঠালে আমরা কি দেখতে পেলাম, না এদিকটা মনে করো এন পোল তৈরি হলো, এদিকটা আমার এস পোল তৈরি হলো। তো আমার প্রশ্ন হচ্ছে কেন এই ম্যাগনেটের, এই যে ম্যাগনেটিক মেটেরিয়াল, মানে এই যে কাঁচা লোহাটা, এইটা তুমি যদি না দাও, অর্থাৎ এইটা না দিয়ে যদি তুমি শুধুমাত্র মনে করো শুধু কয়েলটাকে এরকম ফাঁকায় একটা কয়েল এরকম রেখেছো, তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, হ্যাঁ কি না? তৈরি হবে তো, অবশ্যই তৈরি হবে। এদিকটা এন, এদিকটা এস, ভেতরে কিন্তু কিছু ভরনি তুমি, সিম্পলি কয়েলটাকে এরকম করে জড়িয়েছো। তো ভালো করে খেয়াল করে দেখো, তুমি যদি এদিক থেকে তাকাও তাহলে দেখবে ক্লক ওয়াইজ মুভমেন্ট, যদি এদিক থেকে তাকাও দেখবে অ্যান্টি ক্লক ওয়াইজ মুভমেন্ট, তবেই এদিকটা এন পোল, তবেই এদিকটা এস পোল তৈরি হবে। কয়েলটাকে তুমি দেখো এদিক থেকে তাকিয়ে দেখো, দেখবে ক্লক ওয়াইজ, এদিক থেকে তাকালে দেখবে অ্যান্টি ক্লক ওয়াইজ, দেখবে এদিকটা এস পোল, এদিকটা এন পোল তৈরি হয়েছে। আমার বক্তব্যটা হলো যে এক্ষেত্রে তুমি ভেতরের যে কোর মেটেরিয়ালটা কি রয়েছে, কিছুই নেই, ফাঁপা আছে, তখন তাকে বলা হয় এয়ার কোর। অর্থাৎ কোরের মধ্যে সব মানে আয়রন কোর হয়, একটা হয় আয়রন কোর, অর্থাৎ ভেতরে যখন আয়রন ভরছো আয়রন কোর, আর এটা হচ্ছে কিছু নেই ভরে, ওটাকে বলা হচ্ছে আমি এয়ার কোর। ওকে, আমি এইটা বলতে চাইলাম। তো এখানে জিনিসটা হচ্ছে এরকম দাঁড়ালো, ব্যাপারটা কি দাঁড়ালো, না আমি দেখতে পাচ্ছি যে এই যে ইনস্ট্রুমেন্ট আমি নিয়েছি, এই ইনস্ট্রুমেন্টটা, তো তার দেখো ভেতরটা কোনো রকম আয়রনের কোর নেই, তো পুরোটা হচ্ছে ফাঁপা রয়েছে, ফাঁপা মানে বেসিক্যালি কিন্তু এয়ার কোর, তাই তো? তো এয়ার কোরটা কেন দিয়েছি, এয়ার কোরটা আমি এই জন্যই দিয়েছি যাতে করে ফাঁপা, কারণ মেটাল কোর হলে তোমার এই মুভিং কয়েলটা ঘুরতে পারবে না, এটা আটকে যাবে। আর যদি ফাঁপা এয়ার কোর করে দাও তাহলে আরামসে ফ্লাক্স গুলোও যাবে, আর তার ভেতরে মুভিং কয়েলটা আরামসে ফ্রিলি ঘুরতেও পারবে। তো সেই জন্য কথাটা বলেছে, টু কয়েলস অফ ডায়নামোমিটার আর ইউজুয়ালি এয়ার কোর, সবগুলো হচ্ছে এয়ার কোর। দেখো এই যে এই ভেতরের কয়েলটা, মুভিং কয়েলের দিকে তাকাও দেখিনি, এও দেখো কোনো ভেতরে লোহা টোহা কিচ্ছু নাই, ফাঁপা একদম পুরো, এর উপর শুধু কয়েলটাকে এরকম করে জড়িয়ে দিচ্ছে একটা স্ট্রাকচারের উপর। তো এটা হচ্ছে এয়ার কোর, আর এই কয়েলগুলো হচ্ছে সবই হচ্ছে এয়ার কোর। তো তাতে করে কি হবে, হিস্টেরিসিস লসটা হবে না, এডি কারেন্ট লস হবে না, ঠিক আছে, এই লসগুলো হবে না। এক সেকেন্ড দাও তো, এক সেকেন্ড, হ্যাঁ আমি একটু উঠছি। আচ্ছা আমি পড়াচ্ছি মা। আমার অর্ডার অর্ডার যা বলো। হুম, হ্যালো, শুনতে পাচ্ছ তো? ওকে, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমার কি হবে এক্ষেত্রে, না দেখো কি বলতে গেলাম, হ্যাঁ, এই যে জিনিসটা আছে, তো এখানে আমরা প্রথমে এটা বলেছি যে এয়ার কোড হয়, এবং এয়ার কোড হলো এই এডি কারেন্ট লস, হিস্টেরিসিসের ইয়েগুলো, ঝামেলাগুলো, সেই ঝামেলাগুলো প্রথম কথাই নেই, সে পাতি এয়ার কোড করে দিয়েছে।
দ্বিতীয় কথা হচ্ছে আর কি স্ট্রাকচার বলছে দেখো, ফিক্সড কয়েল ইজ ডিভাইডেড ইনটু টু হাফ কানেক্টেড ইন সিরিজ। এখানে দেখতেই পাচ্ছ ফিক্সড কয়েলটাকে বলছে দুটো হাফে ভাগ করে দিচ্ছে, তাদেরকে সিরিজে কানেক্ট করা আছে। ওকে, তারপর কি আছে, ইন সিরিজ উইথ দ্য মুভিং কয়েল। তো প্রথমে হচ্ছে এই ছবিটার জন্য এটা ভ্যালিড আর কি, যে এটা সিরিজ করেছে, মুভিং কয়েল সিরিজ করেছে, বা এটা এটা একটা যে লেখাটা একটু চেঞ্জ করবো আমি, সিরিজ হতে পারে প্যারালাল হতে পারে, ঠিক আছে, সিরিজ প্যারালাল উইথ দ্য মুভিং কয়েল অ্যান্ড প্লেস টুগেদার ইন প্যারালাল। হয়তো প্যারালালটা এখানে লিখেছে, ওটাই বলছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কানেক্ট, ছবিটা এরকম করে দিয়েছে লেখাটা। এটা হচ্ছে তোমার লিখেছে জিনিসটা যে টু হাফ, কোথায় গেল, টু হাফ কানেক্টেড ইন সিরিজ, এটা একটা কথা, মানে দুটো হাফকে সিরিজে কানেক্ট করা হয়েছে। আরেকটা হচ্ছে কি, অ্যান্ড প্লেস টুগেদার ইন প্যারালাল, অর্থাৎ এই মুভিং কয়েলের সাথে প্যারালাল প্লেস করা হয়েছে। এই লেখাটা একটু অ্যারেঞ্জমেন্ট একটু চেঞ্জ করতে হবে। so as to provide a fairly uniform field within the range of the movement of the coil, মানে এমন একটা রেঞ্জ রাখছে যাতে করে এবার কয়েলটা মুভ হবে। কয়েলটা কেন মুভ হবে তার কারণটা তোমাদের সবারই জানা আছে, আর কিছুই নয়, ধরো এদিকটা একটা মনে করো এইটা করেছে, এখানটা মনে করো একটা ইয়ে তৈরি হয়েছে, এদিকে একটা পোল তৈরি হয়েছে, এখানে একটা পোল তৈরি হয়েছে। এবার ধরো তোমার এদিকটা কথার কথা বলছি, ধরো এইটা এস পোল তৈরি হয়েছে, এদিকটা এন পোল তৈরি হয়েছে, তাহলে এই এন পোলকে কি করবে, ঠেলে দেবে দূরে, এই এস পোলকে ঠেলে দূরে দেবে, ঠেলে দেবে, যেই ঠেলে দেবে পয়েন্টারটা এদিকে মুভ করে যাবে, ঠিক আছে। তো এবং বলছে however the space between the two halves of the fixed coil must be sufficient enough to allow the movement, এমনটা না হয়ে যায় এই ফাঁকা জায়গাটা, স্পেসটা এমন হয়ে না হয়ে যায় যে এতটাই ছোট হয়ে গেল যে মুভিং কয়েলটা ঘুরতে পারছে না, সেটা যেন না হয়, ওটাই লিখেছে, আর কিছু না। আর কন্ট্রোলিং টর্কটা দুটো স্প্রিং দিয়ে করা হয়, স্প্রিং গুলো তোমরা দেখতেই পেয়েছো এখানে, দেখো এখানে যদি করি তাহলে এদিকে একটা স্প্রিং দেওয়া হলো, পিছন দিকে একটা স্প্রিংটা দেখায়নি, আর এই ছবি দেখো এখানে একটা স্প্রিং আছে, পিছনে একটা স্প্রিং আছে। হুম, তো দুটো স্প্রিং দিয়ে তোমার এটা করা হয়েছে, মুভিং কয়েলের যে শ্যাফটটা আছে শ্যাফটের সঙ্গে রয়েছে, আর কিচ্ছু নেই। আর কন্ট্রোলিং টর্কটা তোমার তো যেটা বললাম যে স্প্রিং এ আছে, আর তোমার এখানে হচ্ছে এখানে দেখা এয়ার ফিক্স মানে ড্যাম্পিং এর জন্য এয়ার ফিক্স এন্ড ড্যাম্পিং ইউজ করা যেতে পারে, অর্থাৎ এই পিছন দিকে এটা দেখায়নি, এটার সঙ্গে ধরো এই এয়ার ড্যাম্পিং এর যে ওই সেই লম্বা চেম্বার যেটা কালকে দেখেছিলে সেরকম পিস্টন লাগানো, সেই এয়ার ড্যাম্পিং বারটা পিছন দিয়ে হয়তো কানেক্টেড আছে, এই ব্যাপার, আর কিছু নেই এখানে। একদম খুব সিম্পল জিনিস, ঠিক আছে, এর কনস্ট্রাকশনটা খুবই সিম্পল, কিছু না। কিন্তু এবার জানতে হবে যে কাজ কি করে করছে, মানে ওর যে ও কখন কিভাবে কাজ করছে সেটা জানতে হবে। তো সেইখানে জাস্ট জিনিসগুলো দেখো কতগুলো বলি। মেন আমি আগেই বলেছি যে এটার মেন অ্যাপ্লিকেশন হচ্ছে ওয়াট মিটার, মানে মেন অ্যাপ্লিকেশনটা ওয়াট মিটার। আচ্ছা, একটা ওয়াট মিটার যদি হয়, ওয়াট মিটার মানে কি, ভোল্টেজ ইনটু কারেন্ট, অর্থাৎ আমি যখন ওয়াট মিটারের কথা ভাববো, ধরো ধরো আমি বলছি ওয়াট মিটার লাগবে। আচ্ছা, এই যে ওয়াট কথাটা বলছি, ওয়াট মানে কি, ওয়াট মানে হচ্ছে ভোল্টেজ ইনটু কারেন্ট। তার মানে এই মিটারটা যে ওয়াট মিটার আমি যাকে বলবো, সে ওয়াট মিটারে কি কি থাকবে না, ভোল্টেজের ইনপুট থাকবে, আবার ধরো কারেন্টের ইনপুটও থাকবে, ভোল্টেজের ভোল্টেজের ইনপুট থাকবে, কারেন্টের ইনপুটও থাকবে। এবার দুটো আলাদা আলাদা লাইন, দুটোর মধ্যে একটা লাইন কমন আছে, কেন কমন আছে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। বক্তব্যটা হলো যে ভোল্ট মিটার যখন একা একটা ভোল্ট মিটার কাজ করে, তখন সে কিভাবে কাজ করে, ধরে নাও যে একা একটা পিএমএমসি ভোল্ট মিটার আছে। পিএমএমসি ভোল্ট মিটার মানে মনে করো জিনিসটা ধরো এরকম আছে, যে এই একটা আমার মনে করি মিটার, হুম, সেই মিটারে কি আছে, আমার একটা পার্মানেন্ট ম্যাগনেট আছে, সেই পার্মানেন্ট ম্যাগনেটের মাঝখানে একটা তোমার এরকম কয়েল আছে, মুভিং কয়েল টাইপের আছে, তার সাথে পয়েন্টারটা লাগানো আছে ভাবে। তো কি হয়, এইখানে আমরা ভোল্টেজের ইনপুট লাইনটা দিয়ে দিই, তাহলে ভোল্টেজের ইনপুট লাইনটা দিয়ে দিই, যত বেশি ভোল্টেজ আমি এখানে প্রোভাইড করব, এইখানের ম্যাগনেটটা ততটা বেশি এনার্জাইজ হবে, তত বেশি ডিফ্লেকশন টর্ক তৈরি করবে, কাঁটাটা একটা জায়গায় গিয়ে দাঁড়াবে। অর্থাৎ যত বেশি ভোল্টেজ দেবো, কাঁটাটা তত বেশি একটা জায়গায় গিয়ে দাঁড়াবে, জিনিসটা তোমাদের জানা। একইভাবে আরেকটা মিটার যদি আমি নিই, যদি সেম কনস্ট্রাকশন হয়, এরকম ধর পার্মানেন্ট ম্যাগনেট আছে, হ্যাঁ, এরকম পয়েন্টার আছে, সেক্ষেত্রে কয়েল আছে, সেই কয়েলে আমরা কারেন্ট পাঠাই আই, সেক্ষেত্রে একই ব্যাপার, এই কয়েলের ভেতর দিয়ে যত কারেন্ট যাবে, কয়েলটা ততটাই এনার্জাইজ হবে, তত এনার্জাইজ হয়ে কাঁটাটা সেরকম জায়গায় দাঁড়াবে। তাহলে এটা হলো ইন্ডিভিজুয়াল ভোল্ট মিটার, এটা হলো ইন্ডিভিজুয়াল অ্যাম মিটার, কোনো অসুবিধা নেই।
কিন্তু ওয়াট মিটার আমি যখন ভাববো, অর্থাৎ ওয়াট মিটার হওয়ার সময় কিন্তু আমার এমন একটা মিটার থাকবে যে মিটারটা বেসিক্যালি করবে কি, একটাই কাঁটা আছে, কাঁটা কিন্তু একটাই, এখানে স্কেল আছে এরকম, এখানে কাঁটা কাঁটা স্কেল আছে। তো যখনই আমি ওয়াট মিটার রিডিং দেখতে পাবো, কাঁটা একটাই, ভোল্টেজের আলাদা কাঁটা, মিটারের কারেন্টের আলাদা কাঁটা নেই। আমাকে দুটো মাল্টিপ্লাই করে আমাকে এইখানে কাঁটায় কত ওয়াটেজ দেখাবে। ধরো দেখাচ্ছে ধরো 100 ওয়াট, 100 ওয়াট দেখাচ্ছে। আমার বক্তব্যটা হলো যে তাহলে সেইটা কি করে করবে। তখন বলছে সলিউশনটা এরকম, বলছে এক কাজ করে দাও, তোমার ভোল্টেজ মাপার জন্য একখানা কয়েল লাগছিল, হুম, ভোল্টেজ মাপার জন্য একটা কয়েল লাগছিল, কারেন্ট মাপার জন্য একটা কয়েল লাগছিল। তাহলে এক কাজ করে দাও না, মিটারটাকে ডায়নামো মিটার টাইপ করে দাও। ওই ডায়নামো মিটার টাইপ হলে কি হয়, ডায়নামো কথাটা, ডায়নামো, এই ডায়না কথাটার মানেই হচ্ছে দুটো, মানে দুটো কয়েলের ইয়েতে এটা তৈরি। তাহলে ওই যে একটা ফিক্সড কয়েল আছে, একটা মুভিং কয়েল আছে, তাহলে ওখানেই তোমার সলিউশন। তোমার ভোল্টেজ, এই কারেন্টের কয়েলটাকে ফিক্সড কয়েল করে দাও, আর ভোল্টেজের কয়েলটাকে আরেকটা কয়েল করে দাও। আর তোমার কাছে দুটো কয়েল ছিল এই জায়গাটায়, এই একটা ফিক্সড কয়েল আছে আর একটা মুভিং কয়েল আছে। তাহলে তুমি কারেন্টটাকে এটার ভেতর দিয়ে পাস করিয়ে দাও, আর ভোল্টেজটাকে তুমি এটার ভেতর দিয়ে পাস করিয়ে দাও। তাহলে দেখো, তাহলে এফেক্টিভটা কিরকম হবে, কারেন্ট বাড়লেও এই ইলেকট্রোম্যাগনেটটার ক্ষমতা বাড়বে, সেক্ষেত্রেও ডিফ্লেকশন টর্কটা দিক থেকে জোরে ধাক্কা দেবে। আর যদি ভোল্টেজের অ্যামাউন্ট বাড়ে, তাহলে তখন এই কয়েলটা বেশি এনার্জাইজ হয়ে বেশি পরিমাণ ডিফ্লেকশন টর্ক তৈরি করবে। অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো একটা বেড়ে গেলেই কিন্তু কাঁটা সরবে সরবে, তাই না? মানে এফেক্টিভলি কি হচ্ছে, এই কয়েলের যে ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ ম্যাগনেটাইজেশন ফোর্স, আর এই কয়েলের দেওয়া ম্যাগনেটাইজেশন ফোর্স, দুটো দেখো একদম মাল্টিপ্লাই হচ্ছে, দুটো গুণ হচ্ছে। সেক্ষেত্রে তুমি যদি এদিক দিয়ে কারেন্ট স্যার পাঠাও, বলছি হুম, বলো। স্যার স্যার বলছি ফিক্সড কয়েল আর মুভিং কয়েল দুটো তো স্যার লাগিয়ে দিলাম, তাহলে আর একটা ফিক্সড কয়েল কি জন্য স্যার ইউজ হবে? না, আর একটা ফিক্সড কয়েলেরই হচ্ছে দুটো হাফ, একটাই ফিক্সড কয়েল বলছি না, দুটো হাফ। দুটো হাফ কেন করেছি তোমাকে তো আমি এই ছবিটা দেখালাম, যে একটা একদিকে এস পোল তৈরি করতে হবে, একদিকে এন পোল তৈরি করতে হবে, সেই জন্য দুটো হাফ করেছে, না হলে কোনো দরকার ছিল না। বুঝতে পেরেছো, কয়েল একটাই, ওটা ফিক্সড কয়েল একটাই, বললাম না সিরিজ করা আছে। তুমি তো বুঝতে পেরেছো হ্যাঁ কি স্যার। বলতে চাইছি? হ্যাঁ, ফিক্সড কয়েল একটাই, ফিক্সড কয়েল এখানেই বলেছি দেখো না, ফিক্সড কয়েল দুটো হাফ করা হয়। এই যে দ্য ফিক্সড কয়েল ইজ ডিভাইডেড ইনটু টু হাফস, দুটো হাফে ভাগ করা হয়েছে, ওটা একটাই কয়েল। তো আমি যদি কারেন্ট সিগন্যালটাকে একটার ভেতর দিয়ে পাঠিয়ে দিই আর ভোল্টেজটাকে একটার ভেতর দিয়ে পাঠিয়ে দিই, তাহলে দেখো সিম্পলি দুটো ম্যাগনেটাইজেশন ফোর্স পাঁচটি মাল্টিপ্লাই হয়ে যাবে, গুণ হয়ে যাবে, যে তোমাকে তোমাকে এখানে ওয়াটের রিডিংটা দেখাবে, আর কিচ্ছু লাগবে না। তো চলো আমি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দেখে নাও, ওটা দেখলে আর কোনো কনফিউশন থাকবে না। কালকে মতো ম্যাথমেটিক্যালটাকে আমি আলাদা করে দিয়েছি ইয়ে সুবিধার জন্য। তো প্রথম কথা হচ্ছে, আগের দিন তোমরা একটা জিনিস, তোমাদেরকে আমি গত দিনেও বলেছিলাম, দেখো এই যে তোমার, ধরো তোমার এই এই যে ইন্ডাক্টর কয়েলটা নিয়েছো, তার ইয়েটা মানে তার একটা এরিয়া আছে, হ্যাঁ, এল ইন্টু বি। তো গতদিনকে তোমাদের আমি বলেছিলাম যে বিআইএন এ হচ্ছে তোমার ইয়ে ওটার। তো যদি বি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখো, গত প্রথম দিন যেটা বলেছিলাম আমি, খেয়াল করো, টর্ক ইকুয়াল টু বিআইএন এ বলেছিলাম। তো তোমার যে এই ম্যাগনেটাইজেশন যে ফোর্সটা তৈরি করবে, সেটা হচ্ছে এন ইন্টু এই লেন্থ ইন্টু ম্যাগনেটিক ফিল্ড ইন্টু কারেন্ট, এর ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এই কয়েলটার ভেতর দিয়ে। এটা হচ্ছে ভেতরের কয়েলটা, ঠিক আছে, ওর ভেতরে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। এবং জিনিসটা খেয়াল করে দেখো, মানে এটা যেরকম মানে এর ভেতর দিয়ে যাচ্ছে, এবং এই যে ম্যাগনেটিক ফিল্ড বি, এই ম্যাগনেটিক ফিল্ড বিটা আবার কিন্তু, এই ম্যাগনেটিক ফিল্ড বিটা কোথায় কাজ করছে, না দেখো এই জায়গাটায় কাজ করছে। এই যে বিটা কিন্তু কাজ তৈরি করা, এই ফিক্স এই 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 কয়েলটা হচ্ছে বেসিক্যালি এই কয়েলটা। তো এই কয়েলটা যখন একটা ফোর্স অনুভব করবে, কখন, শুধুমাত্র এই কয়েলের ভেতর দিয়ে আই টু কারেন্ট পাঠালেই হবে না, ওকে একটা এই বি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখতে হবে। তাহলে এই বিগ ম্যাগনেটিক ফিল্ডটা কে প্রডিউস করেছে, দেখো এই কয়েল দুটো, ফিক্সড কয়েল দুটো প্রডিউস করেছে, তাই না? ফিক্সড কয়েল দুটো ধরো এদিকে এদিকে একটা বি ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করেছে, বি, কথা কথা বলছি, ধরো এদিকটা এন পোল, এদিকটা এস পোল, সেক্ষেত্রে তোমার এন থেকে এস এর দিকে একটা বি ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়েছে, যেটা এই লাইন দিয়ে দেখিয়েছে। আর তখন যদি তুমি এই কয়েলের ভেতর দিয়ে আই টু কারেন্ট পাঠাও, যেটা এই ধরো এখানে দেখিয়েছে যে আই টু কারেন্ট যাচ্ছে এই ভেতর দিয়ে, যদি তুমি কারেন্টটা পাঠাও, তাহলে ও একটা টর্ক ফিল করবে।
তো টর্কের যে টর্ক যেটা ফিল করছে ও, সেই টর্কটার বি, এই টর্কের যে বিটা কার উপর ডিপেন্ড করছে? ফিক্সড কয়েলের ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটার উপর। অর্থাৎ আমি যদি এভাবে ভাবি যে দেখো ফিক্সড কয়েলের ভেতর দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, এইগুলো একটু মাথায় রেখে দাও। ফিক্সড কয়েলের ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে I1, আর মুভিং কয়েলের ভেতর দিয়ে মনে করো কারেন্ট যাচ্ছে I2। ব্যাস এই দুটো মাথায় রাখো। তাহলে এই ফিক্সড কয়েলটা যে পরিমাণ টর্ক ফিল করছে, অর্থাৎ এই এফ যেটা মানে এই যে টর্ক ফিল করছে, তার মধ্যে বিও আছে I2ও আছে। I2 তার নিজের, এই মুভিং কয়েলের ভেতর দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে I2 ওটা ওর নিজের। কিন্তু এই যে বি, এফ ইকুয়াল টু এন এল বি I2, এই বিটা দেখো প্রপোর্শনাল টু I1। অর্থাৎ ফিক্সড কয়েলের ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে তার উপর ডিপেন্ড করছে বি, আর ওর নিজের ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে I2। দুটো সংমিশ্রণে দাঁড়িয়েছে এফ। তা তোমাকে যদি বি ইন্টু I2 করে, বিটা আবার দেখো I1 এর সাথে প্রপোর্শনাল, তাহলে তুমি সিম্পলি বলতে পারো যে ওই ডিফ্লেকশন টর্ক টিডি প্রপোর্শনাল টু I1 আর I2। পাতি ডিফ্লেকশন টর্ক হচ্ছে বেসিক্যালি দেখো কে ইন্টু মানে কনস্ট্যান্ট ইন্টু I1 ইন্টু I2। I1টা এসছে উপরের বি থেকে, আর I2টা হচ্ছে ওর নিজের। এই দেখো এফ ইকুয়াল টু এন এল বি I2। কারো বুঝতে অসুবিধা নেই তো একদম? ওকে। তো টিডি যেটা ডিফ্লেকশন টর্ক, ওটা I1 I2 সাথে প্রপোর্শনাল। আর এটা তো জানোই, যদি আমরা স্প্রিং স্যার ওটা আরেকবার বলুন স্যার, ওটা আমি বুঝতে পারলাম না। বলবো। আচ্ছা, আমার বক্তব্যটা হলো যে, দাঁড়াও আমি এখানে নোটপ্যাডে লিখি। দেখো I1 কারেন্টটা কার ছিল? এই I1 কারেন্টটা কার ছিল? I1 কারেন্টটা ছিল ফিক্সড এর কারেন্ট, তাই তো? ফিক্সড কয়েলের ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, ঠিক? তাহলে ফিক্সড কয়েল তো বি 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 পরিমাণ এটা তৈরি করছে, ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করছে। তাহলে বি এর স্ট্রেংথ মানে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা বেসিক্যালি তোমার প্রপোর্শনাল টু I1। অর্থাৎ I1 এর উপর ডিপেন্ড করছে কি পরিমাণ বি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই যে বি ম্যাগনেটিক ফিল্ড যেটা বললাম, এই ছবিটা দেখো, এই ছবিটা, যে এই ফিক্সড কয়েলের ভেতর দিয়ে যে পরিমাণ কারেন্ট পাঠাবে সেরকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তো তাহলে সেটা I1 এর সাথে প্রপোর্শনাল হলো। কোনো বুঝতে অসুবিধা নেই? সিম্পল। ব্ল্যাক বোর্ডটা ইউজ করি। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও ব্ল্যাক বোর্ডটা ইউজ করি, তাহলে ভালো হবে। তাহলে আমি বুঝলাম যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে বি প্রপোর্শনাল টু হচ্ছে I1। এখানে I1 হচ্ছে আমার ইয়ের ভেতর দিয়ে কারেন্টটা, ফিক্সড কয়েলের ভেতর দিয়ে কারেন্টটা। দ্বিতীয় হচ্ছে যে আমার যে পরিমাণ, এবার এই মুভিং কয়েলটা যখন আমি রেখেছি, মুভিং কয়েলটা ভেতরে যে মুভিং কয়েলটা রেখেছি, ও একটা টর্ক, ও একটা ফোর্স পাচ্ছে, ম্যাগনেটিক ফোর্স ও অনুভব করছে, যেটা হচ্ছে বেসিক্যালি এই যে ফোর্সটা তৈরি করলো সেটা হচ্ছে বি ইন্টু এল মানে ওর যে লেন্থ, এন হচ্ছে নাম্বার অফ টার্নস ইন্টু I1 হচ্ছে যেখানে ফিক্সড কয়েলের ভেতর নিজের ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, সরি ফিক্স বলছি, মুভিং কয়েলের ভেতর কারেন্ট আছে I2, মুভিং কয়েলের ভেতর দিয়ে যাচ্ছে কারেন্ট I2। তো আমার বক্তব্যটা হচ্ছে যে এইটা হচ্ছে মুভিং কয়েল এই পরিমাণ কারেন্ট ফোর্সটাও পাচ্ছে, এটা বুঝতে কোনো অসুবিধা নেই তো? এইখানে দেখো এই যে বি, সেই বিটা আবার I এর সাথে প্রপোর্শনাল। তাহলে আমি এরকম বলতে পারি না যে এই টোটালটা প্রপোর্শনাল হচ্ছে, যদি ধরো এল আর এন ফিক্স, আমার এই যে লেন্থটা, এই মুভিং কয়েলের লেন্থটাও ফিক্সড, আর এন নাম্বার পাক সংখ্যা, কত নাম্বার টার্নস দিচ্ছে সেটাও ফিক্স। তাহলে এই দুটো যদি ফিক্স হয়, তাহলে আমি বলতে পারি যে এফ প্রপোর্শনাল টু বেসিক্যালি I1 ইন্টু I2। সেটাই বলতে চাইছি। এটার সাথেও ভ্যারিয়েট প্রপোর্শনাল, এটার সাথে প্রপোর্শনাল, দুটো মিলে I1 I2 প্রপোর্শনাল হয়ে গেল না? মানে বিটা দেখো, এই বিটা ছিল I1 এর সাথে প্রপোর্শনাল, তাহলে ওইখান থেকে যদি ওইটাকে নিয়ে নিই আর এল এন কনস্ট্যান্ট হয়, তাহলে দেখো এই ফোর্সটা I1 ইন্টু I2 এর সাথে প্রপোর্শনাল। অর্থাৎ এটা বাড়লেও বাড়বে, এটা বাড়লেও বাড়বে। বোঝাতে পেরেছি এবার? ওকে। তো কোথায় গেল এটা যেটা? হ্যাঁ, তো আমি ওই জন্য লিখেছি যে যে ইয়েটা পাচ্ছে, টর্কটা পাচ্ছে, ডিফ্লেকশন টর্ক টিডি ইকুয়াল টু কে ইন্টু I1 I2, মানে টিডি প্রপোর্শনাল টু I1 I2 বেসিক্যালি। আর একটা কি, যেহেতু স্প্রিং ইউজ করছি, তাহলে তোমার কন্ট্রোল টর্কটা K2 ইন্টু থিটা, বা যেটা সি থিটা তোমরা যেটা পড়েছো সেটাই, আলাদা কিছু না। তো যদি হয় তাহলে ওই দুটো সমান হবে বেসিক্যালি, মানে কে ইন্টু মানে ডিফ্লেকশন টর্ক আর কন্ট্রোল টর্ক প্রপোর্শনাল, অর্থাৎ কে I1 I2। বলো। করে দেবো। এই যে এখান থেকে কত উঠে গেছে, এক্সট্রা বেশি বিচ্ছিরি লাগে। আমার ওপর দিয়ে পুরো ঠিক আছে। হ্যাঁ, নিচ থেকে বেশি উঠছে। কি গো?
লাবণ্য বিশ্বাস। লাবণ্য তুমি ক্লাস শুনছো আদৌ? তোমাকে আমি মিউট করতে বাধ্য হলাম, জানি না। কি বলতে গেলাম? হুম। তো আমার ডিফ্লেকশন টর্ক আর কন্ট্রোল টর্ক হচ্ছে এক্স্যাক্টলি ইকুয়াল। তো ইকুয়াল যদি হয় তাহলে ডিফ্লেকশন টর্ক হচ্ছে কে আই ওয়ান আই টু, আর কন্ট্রোল টর্ক হচ্ছে কে টু ইন্টু থিটা। তো এখান থেকে বুঝতে পারছি যে থিটা প্রপোর্শনাল টু হচ্ছে আই ওয়ান আই টু, অর্থাৎ থিটা হচ্ছে ডিফ্লেকশন, কতটা ডিফ্লেকশন হবে সেটা হচ্ছে আই ওয়ান ইন্টু আই টুর সাথে প্রপোর্শনাল। আই ওয়ান বাড়লেও থিটা বাড়বে, আই টু বাড়লেও থিটা বাড়বে। তার মানে তোমার দুটো কয়েল আছে বেসিক্যালি, এই যে কোনো একটার ভেতর দিয়ে কারেন্ট গেলেই কারেন্টটা বেসিক্যালি কিন্তু ডিফ্লেকশনটা হবে। অর্থাৎ আমরা এইখানে দাঁড়িয়ে একটা সিদ্ধান্তে এলাম, অর্থাৎ গতদিন আমরা যে ইনস্ট্রুমেন্ট, প্রথম দিন আমরা যে ইনস্ট্রুমেন্ট পড়েছিলাম পিএমএমসি টাইপ, সেখানে দেখেছিলাম থিটা প্রপোর্শনাল টু আই, অর্থাৎ শুধুমাত্র এর ভেতর দিয়ে একটাই কারেন্ট ছিল, তার সাথে প্রপোর্শনাল। পরের দিন পড়লাম মুভিং আয়রন। মুভিং আয়রনে গিয়ে দেখলাম কি, যে যে পরিমাণ ডিফ্লেকশনটা হবে আই স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, তাই তো? আজকে দেখতে পাচ্ছি দুটো কয়েল আছে, একটার ভেতর দিয়ে যদি আই ওয়ান কারেন্ট যায়, একটার ভেতর দিয়ে আই টু কারেন্ট যায়, তাহলে সেক্ষেত্রে থিটা প্রপোর্শনাল টু আই ওয়ান ইন্টু আই টু, অর্থাৎ দুটো কয়েলের ভেতর দিয়ে কারেন্টের সাথেই ওটা প্রপোর্শনাল হয়ে গেল। বোঝা গেছে? কেউ কিছু বলবে? বলছিলে? স্যার স্যার হুম হুম, যে বলো। স্যার ছবিটা যে সেটা দেখুন, আই এখানে এমনটা নয় তো যে আই কারেন্টটা আই ওয়ান এর মধ্যে ভাগ হয়ে গেছে আর আই টু এর মধ্যে ভাগ হয়ে গেছে। ঠিক বলেছো, ছবিটা একটু ভুল আছে, ঠিক বলেছো। এই এই সামনের দিকের আই ওয়ানটাকে একটু মুছে দিতে পারলে ভালো হয়। কথাটা ঠিক, তুমি ধরেছো ঠিকই এটা। এই দেখো আমি এইটাকে ছেঁটে দিলাম, তাহলে আর আপত্তি নেই তো? দেখো এর ভেতর যখন আই ওয়ান কারেন্ট যাচ্ছে, তাহলে আশা করি অসুবিধা নেই। আর ঠিক আছে এবার? ওকে তো? ঠিক আছে। তো দেখো আই ওয়ান কারেন্টটা যাচ্ছে ফিক্সড কয়েলের ভেতর দিয়ে, আর আই টু কারেন্ট যাচ্ছে মুভিং কয়েলের ভেতর দিয়ে। তাহলে এক্ষেত্রে আমার থিটা যে পরিমাণ ডিফ্লেকশন হবে সেটা প্রপোর্শনাল টু আই ওয়ান ইন্টু আই টু। ঠিক আছে? তাহলে তুমি যদি একটার ভেতর দিয়ে কারেন্ট পাঠাও আর একটা ভেতর দিয়ে যদি ভোল্টেজের সাথে কানেক্ট করো, অর্থাৎ এবার এই ছবিটা একটু ভালো করে দেখো। আমি এই ছবিটাকে পেনটায় তুলে নিচ্ছি, ভালোই করেছি। এখানে আমি দেখাই কিছু জিনিসটাকে ভালো করে। বক্তব্যটা হলো যে দেখো আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, একটা লোড লাগাচ্ছি। ওয়াট আমি কখন মাপবো? ওয়াট আমি তখনই মাপবো যখন একটা লোড আমি লাগাতে পারবো, এবং এই লোডের অ্যাক্রসে, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে লোডটা লাগিয়েছি আমি, এই লোডের অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ এসছে, অর্থাৎ কি পরিমাণ ভোল্টেজ আমি লোড থেকে কারেন্ট দিয়েছি, ভোল্টেজটাও মাপতে হবে। আর এই লোডটা কি পরিমাণ কারেন্ট আনছে, সেই লোডটা কারেন্টটাও মাপতে হবে। দুটোই কাজ। তখন তুমি কি করবে দেখো, ধরো এইটা তোমার লোডের কানেকশন, হুম, এটা তোমার সাপ্লাই কানেকশন, এটা প্লাস, এটা মনে করো মাইনাস। আর এইটা তোমার হচ্ছে লোডটা, যে লোডটা তুমি লাগাচ্ছ, একটা রেজিস্ট্যান্স মনে করো। হুম। তো তারও দুটো টার্মিনাল আছে। তো আমরা যদি নর্মাল কানেক্ট করতে হয় কি করবো, নর্মালি এই দুটো কানেক্ট করে দেবো, অর্থাৎ ধরো এইটা কানেক্ট করলাম আর এটা কানেক্ট করে দিলাম, ব্যাসের লোডটা চালু হয়ে গেল। কিন্তু এখন যেটা করব, আমাকে যদি ওয়াটেজ, এই লোডটা কি পরিমাণ পাওয়ার কনজিউম করছে এটা মাপতে হবে। তাহলে আমার দুটো জিনিসই লাগবে। কি কি লাগবে? এর ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে আই, সেটাও মাপতে হবে। আর এইটা কত ভোল্টের অ্যাক্রসে দাঁড়িয়ে আছে, এখানে একটা ভোল্ট মিটার নিয়ে ভোল্টেজটাও মাপতে হবে। তাহলে আমি যদি এখানে একটা অ্যামমিটার লাগাই কারেন্ট মাপার জন্য, তাহলে এই ভোল্টেজের রিডিং আর এই অ্যাম্পিয়ারের রিডিং গুণ করলে আমি ওয়াটের রিডিং পাবো, ঠিক? দুটো আলাদা আলাদা মিটার ইউজ না করে আমি কি করছি, ভোল্টেজটা কিভাবে মাপছি দেখো। এই দুটোর অ্যাক্রসে যেরকম ভোল্ট মিটারকে লাগাই সেরকম ভোল্ট মিটারকে লাগিয়ে দিচ্ছি। তো দেখো বেসিক্যালি এটা একটা ভোল্ট মিটার। এই যে এই ধরো এই একটা টার্মিনাল, এই একটা টার্মিনাল, দেখো ওর সাথে অ্যাক্রস দেখো প্যারালালে লাগানো আছে এইটা, অর্থাৎ এইটাই হয়ে যাচ্ছে ভোল্ট মিটারের কয়েল বা ভোল্টেজ কয়েল। আর যেটা সোজা ডাইরেক্ট চলে এলো ওখান থেকে অ্যাম্পিয়ারটা মাপছি, দেখো যেটা সোজা চলে এলো দিয়ে লোডের মধ্যে ঢুকে গেছে, সেই লাইন দিয়ে আমি অ্যাম্পিয়ার মাপছি। এটা মনে করো অ্যামিটারের কয়েল। তোমার আলাদা আমার কোনো ম্যাগনেট লাগছে না, একটা ভোল্টেজের কয়েল একটা অ্যাম্পিয়ারের কয়েল, দুটোকে রেখে দিয়েছি। দুটোরই এর ভেতর দিয়ে তুমি যত কারেন্ট পাঠাবো, ওয়াটেজ কখন বাড়বে? ওয়াটেজ ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু অ্যাম্পিয়ার। তো সিম্পলি কি হচ্ছে, ভোল্টেজ বাড়লেও ওয়াটেজ বাড়বে, কারেন্ট বাড়লেও ওয়াটেজ বাড়বে।
তাহলে একটা কয়েল যদি ভোল্টেজের দায়িত্বটা নিয়ে নেয়, আর একটা কয়েল এই ফিক্সড কয়েলটা কারেন্টের দায়িত্বটা নিয়ে নেয়, তাহলে যে কোনো একটার ভেতর বাড়লেই দেখো কাঁটা বেশি যাবে। এইভাবে ওয়াটমিটার কিন্তু কাজ করে। কি বলতে চাইলাম সবার কাছে বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার ব্যাপারটা একদম? ওকে। তো এইটা হচ্ছে ওয়াটমিটারের অ্যাপ্লিকেশন হচ্ছে এটা। অর্থাৎ তুমি যখন ওয়াট ডায়নামোমিটার টাইপ, এইখানে দেখো ওয়াট ডায়নামোমিটার টাইপ ওয়াট মিটার, যেটা ওয়াট মিটার যখন দেবে তখন থিটা প্রপোর্শনাল টু আই ইন্টু ভি। ঠিক আছে, এই যে থিটা প্রপোর্শনাল টু সেক্ষেত্রে আই ইন্টু ভি, অর্থাৎ কারেন্ট বাড়লেও হবে ভোল্টেজ বাড়লেও হবে, তখন একটা ওয়াট মিটার হিসেবে কাজ করবে। সেক্ষেত্রে আমরা যেটা করা হয়, মুভিং কয়েলটাকে ভোল্টেজ কয়েল দেওয়া হয় আর ওই ফিক্সড কয়েলটাকে কারেন্টের কয়েল দেওয়া হয়, দিয়ে এটা জিনিসটা করা হয় ওয়াট মিটারে হলে। এবার সেম মিটারকে যদি তুমি শুধুমাত্র ভোল্টেজের কাজে লাগাতে চাও, শুধু ভোল্ট মিটার মনে করো, সেক্ষেত্রে কি হবে, থিটাটা ভি স্কোয়ার্ড এর সাথে প্রপোর্শনাল হবে। অর্থাৎ শুধু ভোল্ট মিটার কি করে ইউজ করবে না, শুধু ভোল্ট মিটার যদি দেখতে হয় তাহলে ভোল্টেজ আর কারেন্টের লাইন তো আলাদা না, এখানে কারেন্টের লাইন থাকছে না। যদি ভোল্ট মিটার বানাতে চাও এই মিটারটাকে নিয়ে, তাহলে তুমি এইটা করো। দেখো এবার এখানে যেটা করা হয়েছে, এই দেখো, সেক্ষেত্রে তোমার আলাদা কোনো কিছু না, তোমার টোটাল ভোল্টেজের কয়েলটাকেই একটার ভেতর দিয়ে, অর্থাৎ ফিক্সড এর সাথে এই মুভিং কয়েলটাকে একদম সিরিজ করে দাও, তার সাথে এটাকে পুরো সিরিজ করে দাও, যে তুমি টোটালটার অ্যাক্রস একটাই ভোল্টেজ অ্যাপ্লাই করো। এই ভোল্টেজেরটাই এর ভেতর দিয়ে যাবে, ওটাই আবার এর ভেতর দিয়ে যাবে, ওটাই আবার এর ভেতর দিয়ে যাবে। হ্যাঁ, প্রোভাইডেড এ যে ডিফ্লেকশন টর্কটা পাবে সেটা হচ্ছে এই এই কয়েলগুলোর জন্য ফোর্স ইনটু এই কয়েলের জন্য ফোর্স। তো তুমি যদি একটাই ভোল্টেজ সিগন্যাল অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে হয়ে যাবে থিটা প্রপোর্শনাল টু ভি ভি ইনটু ভি। আগে হচ্ছিল থিটা প্রপোর্শনাল টু আই ইনটু ভি, কারণ একটা কয়েলের ভেতর দিয়ে আই, একটা কয়েলের ভেতর দিয়ে ভি ছিল। এখন হয়ে যাচ্ছে দুটোর ভেতর দিয়ে ভি, তাহলে থিটা প্রপোর্শনাল টু সেক্ষেত্রে হবে ভি স্কোয়ার। তুমি যদি এটাকে অ্যামিটার হিসাবে ইউজ করো, সেক্ষেত্রে হবে থিটা প্রপোর্শনাল টু আই ইনটু আই, মানে আই স্কোয়ার। আর যদি ওয়াট মিটার হিসেবে ইউজ করো, থিটা প্রপোর্শনাল টু ভি ইনটু আই। একটা ভোল্টেজের কয়েল, একটা কারেন্টের কয়েল, যদি সেপারেট করে দাও, তাহলে তুমি এখন বুঝতে পারছো যে কখন তুমি এই কয়েল দুটোকে সিরিজ করবে আর কখন এই কয়েল দুটোকে তুমি প্যারালাল করবে। যখন তুমি ওয়াট মিটার মেজার করবে, যখন তোমাকে ভোল্টেজ সিগন্যাল আর কারেন্ট সিগন্যাল আলাদা করার দরকার হবে, তখন তুমি একটাই ভি একটাই আই দাও, তখন এটা হয়ে গেল ওয়াট মিটার। যদি তুমি শুধু ভোল্ট মিটার বা অ্যামমিটার হিসেবে ব্যবহার করতে চাও ডায়নামোমিটার টাইপ, তখন এই কয়েলটাকে সিরিজ করে দাও। সবাই একদম ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে পেরেছো আশা করি? কারো অসুবিধা নেই কোনো? ঠিক আছে, তো এটাই হচ্ছে এটা। এবার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিছু আছে। হ্যাঁ, একটা সুবিধা হচ্ছে বলে দিই, একটা যে সুবিধা, এর বড় একটা সবথেকে বড় সুবিধা, এই মিটার এসি ডিসি দুটোতেই ইউজ করা যায়। কেন ইউজ করা যায় তার কারণটা হচ্ছে, আমি দেখেছি যে থিটা প্রপোর্শনাল টু ভি ইনটু আই। এবার এসির ক্ষেত্রে কি হয়, ধরো এইখান দিয়ে এই দুটো তোমার এসি টার্মিনাল, হ্যাঁ, তো এসি টার্মিনাল মানে কি, ভোল্টেজটা একবার এদিকটা পজিটিভ একবার এদিকটা নেগেটিভ, তখন কারেন্ট যায় এদিকে। যে মুহূর্তে উল্টে যায়, অর্থাৎ এসি মানে তো উল্টে যাওয়া, অর্থাৎ এদিকটা নেগেটিভ হয়ে যায় এদিকটা পজিটিভ হয়ে যায়, তখন কারেন্ট যায় এদিকে। অর্থাৎ কিনা আমি ব্যাপারটাকে এভাবে বলতে পারি যে যখন ভোল্টেজটা পজিটিভ তখন কারেন্টটাও পজিটিভ, যখন ভোল্টেজটা নেগেটিভ থাকে তখন কারেন্টটাও নেগেটিভ হয়ে যায়। তাহলে মাইনাস মাইনাসে কি হলো, প্লাস হয়ে গেল। তার মানে তোমার এই মিটারে তুমি যদি এসি লাগাও বা ডিসি লাগাও, যাই লাগাও, ফারাক পড়বে না। অর্থাৎ এসিও সাপোর্ট করে, ডিসিও সাপোর্ট করবে এটাতে। কারণটা পুরো বোঝা গেছে পরিষ্কার? তুমি যদি শুধু অ্যামিটার হিসেবে ইউজ করতে চাও, তাহলে সেক্ষেত্রে থিটা প্রপোর্শনাল টু আই স্কোয়ার, তো আবার একই কেস, স্কোয়ার আছে মানে তো বুঝতেই পারছো, যদি নেগেটিভ কারেন্ট হয় তুমি নেগেটিভ কারেন্টের স্কোয়ার করো না, নেগেটিভটা থাকবে আর থাকবে না। যে কারণে এইটার একটা সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমার, এটা সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে বোথ এসি আর ডিসি আমার ইউজ করতে পারবো। আর ওই যেটা প্রথমে বললে এয়ার কোর আছে, ওই আয়রন ফায়রন নেই, ওই জন্য হিস্টেরিসিস এডি কারেন্ট লস সব কিচ্ছু হয় না। ঠিক আছে, তো এটা খুব ভালো দুটো অ্যাডভান্টেজ আছে। ঠিক আছে, আর
কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, যেমন তোমার এই টর্ক ওয়েট রেশিও খুব স্মল। টর্ক ওয়েট রেশিও মানে হচ্ছে এই মিটার হচ্ছে প্রচন্ড হালকা, এই যে মিটারটা না, শুধু কয়েল আছে তো, লোহার কিছু নেই তো, আয়রন ফায়রন কিছু নেই তো, মানে প্রচন্ড হালকা। আর হালকা থাকার জন্য কি হয়, এত হিউজ পরিমাণ টর্ক পায় না, মানে এই যে যখন এটা ঘুরবে মারাত্মক টর্ক পাবে দুম করে। হ্যাঁ, তার জন্য তোমার ড্যাম্পিং প্রসিডিওর রয়েছে, কিন্তু ছবিতে দেখায়নি ড্যাম্পিং প্রসিডিওর। ড্যাম্পিং প্রসিডিওর আছে, কিন্তু তোমার এই ধরনের এই টর্ক মানে খুব হালকা, আবার টর্কটা খুব বেশি। তো যার জন্য এই আচমকা একটু যদি আসে তোমার, একটুখানি ফিকশনাল এরর থাকতে পারে, এরর একটুখানি থাকে। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো যদি থিটা প্রপোর্শনাল টু আমি আই স্কোয়ার করি বা ভি স্কোয়ার করি, আর স্কোয়ার টার্ম মানে বুঝতে পারছো, এটা মানে কি কালকের মতো কেস, নন ইউনিফর্ম স্কেল। এই যে স্কেলটা দেখো, প্রথমে গ্যাপিং গুলো কত ছোট ছিল, আর পরবর্তী গ্যাপিং গুলো দেখো কতটা বেড়ে গেছে, দেখো এত বেড়ে গেছে গ্যাপিংটা, অর্থাৎ নন ইউনিফর্ম স্কেল এই টোটাল স্কেলটা। তো এই ছবিগুলো ভুল দেখিয়েছে, এগুলো বাদ দাও, এগুলোকে নেগলেক্ট করো, এই ছবিটা দেখো ঠিকঠাক। তো স্কেল ওই যে ইউনিফর্ম নয়, ওটা স্কেল ইউনিফর্ম যখনই হবে না, তখন একটা এররের চান্স থাকবে, যেটা কালকের ইনস্ট্রুমেন্টটাতেও ছিল, এমআইতেও ছিল। দ্বিতীয় হচ্ছে স্ক্রিনিংটা খুবই নেসেসারি। কেন স্ক্রিনিং নেসেসারি, তার কারণটা হচ্ছে, মনে করো এই একটা মিটার ও নিজের মতো অপারেট করছে, তুমি বাইরে থেকে একটা শক্তিশালী চুম্বক এদিকটায় নিয়ে এলে, বাইরে থেকে এর কাছে নিয়ে এলে, তা কি হবে, এর ম্যাগনেটিক ফিল্ড গুলো এই টোটাল জিনিসটাকে এফেক্ট করবে, তখন দেখবে রিডিং এরর এসছে। অর্থাৎ এই মিটারের কাছে বাইরে একটা যদি চুম্বক নিয়ে আসো, মিটারের রিডিং উল্টোপাল্টা হয়ে যাবে। তো সেই জন্য স্ক্রিনিং খুবই দরকার, অর্থাৎ এই টোটাল মিটারটার বাইরে দিয়ে একটা পুরো মেটালের একটা পুরো, ওটাকে শিল্ডিং বলে, মেটাল শিল্ডিং করে দেওয়া দরকার, যাতে বাইরে থেকে কোনো ম্যাগনেটিক ইয়ে এর মধ্যে ভেতরে না ঢুকতে পারে, ওটা দরকার। তো ওই জন্য লিখেছে গুড অ্যামাউন্ট অফ স্ক্রিনিং দরকার, মানে বাইরে থেকে স্ট্রে ফিল্ড যাতে এসে না ঢুকে যায়। আর দ্বিতীয় হচ্ছে যে দামি, কস্টলি। কস্টলি তার কারণ হচ্ছে, দেখো লোহার দাম কম নয়, কিন্তু এই এই কয়েল, দুখানা কয়েল আছে, এই কয়েলের ভালো দাম আছে, কপারের এই কয়েলের ভালো দাম আছে। তারপরে টোটাল হালকা অ্যারেঞ্জমেন্টটা তৈরি করে জন্য একটু কস্টলি আর কি, ঠিক আছে, আর কিছু না। ওই জন্য অ্যামমিটার ভোল্ট মিটার হিসেবে কখনো এই জিনিস ইউজ হবে না, করেই না প্রায় বলতে গেলে। কে চাইবে এরকম এই এই যে নন ইউনিফর্ম স্কেল ওয়ালা, কে চাইবে, কেউ চাইবে না। তো হ্যাঁ, যদি তুমি এসি ডিসি দুটোই মেজার করতে চাও, সেক্ষেত্রে তুমি এই জিনিস ইউজ করো, এই 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 ডায়নামোমিটারটা ইউজ করো। আর যদি শুধু ডিসি চাও, তাহলে তুমি পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করো। আর যদি শুধু এসি চাও, তাহলে মুভিং আয়রন কালকের মতো সিস্টেম ইউজ করো। কারণ একটা এসি মাপার জন্য দুটো কয়েল তো দরকার নেই তোমার, মানে একটা কারেন্ট বা একটা ভোল্টেজ মাপার জন্য দুটো কয়েল তো দরকার নেই, একটাকে পার্মানেন্ট ম্যাগনেট দিলে আরামসে হয়ে যায়। তো সেক্ষেত্রে ওটা ইউজ করাই ভালো। বা তুমি মুভিং আয়রন টাইপ ইউজ করো, যদি এসি হয় তাহলে ইউজ করো। একটা কারেন্ট ভোল্টেজের জন্য দুটো কয়েল কস্টলি জিনিসটা ইউজ করা দরকার নেই। হ্যাঁ, তুমি যদি ওয়াট মিটার হিসেবে ইউজ করতে চাও, তখন তোমাকে ডায়নামোমিটার টাইপ ওয়াট মিটারই লাগবে। কারণ ওয়াট মিটার এই এই পুরোনো মেথড, অর্থাৎ এই যে এমআই পিএমএমসি, এই মেথডে কিন্তু ওয়াট মিটার হয় না। ওয়াট মিটার করতে হলে তোমাকে এই কারেন্টের জন্য একটা কয়েল লাগবে, ভোল্টেজের একটা কয়েল লাগবে, কিছু করার নেই। তো সেই জন্য ডায়নামোমিটারটা হচ্ছে মেনলি অ্যাপ্লিকেশন হচ্ছে তার ওয়াট মিটার। এই হচ্ছে বলার বক্তব্য আজকে। কারো এখান থেকে কোনো জিজ্ঞাসা প্রশ্ন কিছু আছে? যত যা পড়লে হ্যালো স্যার, বলো। এইখান থেকে নেই তো মুভিং আয়রনে একটু যান। দাঁড়ান, দাঁড়াও যাচ্ছি, আমি এই অ্যাটেন্ডেন্সটা নিয়ে আগে। আচ্ছা, মুভিং আয়রন যেটা বললো, তাই তো, মুভিং আয়রন। হ্যাঁ বলো, কোনখানটা যাবো বলো। তারপর অ্যাট্রাকশনটা যান, অ্যাট্রাকশন টাইপ ইনস্ট্রুমেন্টটা। হ্যাঁ গেলাম। আচ্ছা, হ্যাঁ এটাই ধরো, বা এটাই ধরো, এটা হ্যাঁ। হ্যাঁ, ওইখানে একটা লাইন আছে, বুঝতে পারলাম না স্যার। ওই কোনখানটা তো, বলো। ওই তো প্রথম লাইনটা, প্রথম সেন্টেন্সটা যেটা আছে, ন্যারো কয়েল অফ দ্য অ্যাট্রাকশন টাইপ, ওই লাইনটা আমি বুঝতে পারলাম না। প্রথম লাইন, আচ্ছা ন্যারো, ন্যারো, এই ন্যারো ওপেনিংটা বুঝতে পারো না, তাই তো, এটা বলতে, তাই তো। হ্যাঁ স্যার, ওই লাইনটা গোটাটাই বুঝতে পারলাম না। আচ্ছা, বলছি দ্য স্টেশনারি কয়েল অফ দ্য অ্যাট্রাকশন টাইপ ইনস্ট্রুমেন্ট ইজ ফ্ল্যাট,
স্টেশনারি, এই যে এইটা হচ্ছে ফিক্সড কয়েলটাকে বলছে স্টেশনারি কয়েল, এবং এটা করা হচ্ছে কি ফ্ল্যাট, অনেকটা চওড়া, মানে দেখো এটা অনেকটা চওড়া করা হয়েছে। কয়েল যদি তুমি মানে কয়েলটা যদি ফ্ল্যাট না করো তাহলে ধরো কয়েলটা খুব গিজি 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 করে সরু করে এরকম বার করে দিলে, এটা সরু কয়েল হলো। আর কয়েলটা অনেকটা ছড়িয়ে তুমি এরকম করে দিয়ে দাও, তখন তাকে বলছি ফ্ল্যাট। তো দেখো এই যে এর যে এরিয়াটা, তো এইটার জন্য হচ্ছে বলছে ফ্ল্যাট, এই ফ্ল্যাট টার্মটা ওই জন্য বলছে। আর ন্যারো ওপেনিং কেন বলছে, এই যে মুখটা সামনে যে খোলা মুখটা আছে, এই মুখটা খুব ছোট, এই মুখটা খুব ছোট। মানে ব্যাপারটা কি কেন ছোট, তার কারণটা হচ্ছে জাস্ট শুধুমাত্র একটা ছোট্ট ম্যাগনেটের একটা পার্ট এর মধ্যে জাস্ট ঢুকবে, জাস্ট অ্যাট্রাক্ট হবে। অর্থাৎ এই ওপেনিং যেটা সেটা হচ্ছে ন্যারো টাইপ, অর্থাৎ কয়েলটার স্প্যান বিস্তার যেটা, সেটাকে আমি বলছি এই যে এতটা ছড়ানো, এটাকে বলছি ফ্ল্যাট কয়েল। আর ওর যে এই যে এর যে ক্রস সেকশনটা, এই থেকে তাকালে যে ছোট ক্রস সেকশনটা দেখছো তুমি, এইটা হচ্ছে বেসিক্যালি খুব ন্যারো, ছোট ন্যারো, মানে কিছু তো ভেতরে তো কিছু ঢুকে বসে, জাস্ট এই প্লেটটাকে জাস্ট টানবে একটু, ঢুকে তো ভেতরে কিছু বসবে না। ব্যাস ওইটাই বলেছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার, আর এখানে যে ছবিতে যেটা আমরা ইউজ করেছি সেটা সেটা হচ্ছে গ্র্যাভিটি কন্ট্রোল মেথড, বাট লেখার সময় এখানে আমরা হ্যাঁ লিখেছি হ্যাঁ 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 স্প্রিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্প্রিং কন্ট্রোলের ছবি পাইনি, আমি ছবি পাইনি স্প্রিং কন্ট্রোলের। মানে যত গুগল ইমেজ থেকে ধরো, আমি তোমাদের এগুলো করার সময় গুগল ইমেজ থেকে সার্চ করে নিয়ে আসি তো, মানে এখানে ছবিগুলো আমি কালকে একটা বললাম যে ছবিটা গ্র্যাভিটির ছবি আছে। তোমার ভেতরে এখানে যেমন ধরো এইগুলো ভেতরে স্প্রিং, এই এগুলোর ভেতরে সব স্প্রিং আছে, এই মিটারগুলোর ভেতরে স্প্রিং আছে। আমি স্প্রিং ওয়ালা ছবি খুব একটা পাইনি এটা, সেটা অসুবিধা নেই, তুমি গ্র্যাভিটি দিয়েও করতে পারো, দিয়েও করতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, যদি এটা মানে মুভিং আয়রন টাইম ইনস্ট্রুমেন্ট যদি লিখতে বলে, তাহলে অ্যাট্রাকশনটাও লিখতে হবে, রিপালশনটাও লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকেই বলেছি ওটা আমি, যে মুভিং আচ্ছা, আয়রন যদি লিখতে হলে তোমাকে এই কনস্ট্রাকশনের এইটুকু লিখতে হবে, লিখে এই ডান দিকের এই ছবিটা আঁকতে হবে, হ্যাঁ ডান দিকের ছবিটা আঁকবে। আবার দেন রিপালশন লিখে এই ছোট যে ছবিটা আছে গোলাপি নীল ছবিটা, এই ছোট ছবিটা আঁকতে হবে। তারপর লিখে ওই ম্যাগনেট যে আমি ম্যাথমেটিক্যাল যেটা এটা দিয়েছি, এই ওয়ার্ড ফাইল দেবে, কালকে আপলোড করেছি ম্যাথমেটিক্যাল, এটা এই ম্যাথমেটিক্যাল ইয়েটা পুরো লিখতে হবে, যতটা পারা যায়। ডিটেল লিখতে হবে না, তুমি যেটুকু বুঝছো শর্ট করে লিখলেও হবে, এত ডিটেল দরকার নেই। তো এটা লিখে তারপরে কমপ্লিট করতে হবে। না মানে এইখানে লিখে তোমাকে আলটিমেটলি এই ডিসিশন আসতে হবে যে থিটা প্রপোর্শনাল টু আই স্কোয়ার, এইটাকে বলতে হবে, এবং বলতে হবে যে দেন সেই জন্য নন ইউনিফর্ম স্কেল, তবে তোমার উত্তর কমপ্লিট। তেমনি আজকের কোশ্চেনটাও তোমার ডায়নামোমিটার টাইপ বললে তোমার হচ্ছে এই ছবিটা আঁকবে, এই যে ছবিটা দেখিস এই ছবিটাই আঁকবে। স্কেলটা ইউনিফর্ম স্কেল এঁকো না, স্কেলটা পারলে একটু নন ইউনিফর্ম স্কেল আঁকার চেষ্টা করো, এখানে ছবিটা ভুলভাল আছে। আর এই লেখাটা ধরো লিখবে, এই ছবিগুলো দরকার নেই, এই ছবিগুলো তুমি আঁকতেও পারবে না, এই ছবিটাই আঁকবে, সবাই এই ছবিটাই আঁকে, এই ছবিটাই আঁকবে। আর হচ্ছে তোমার এই ম্যাথমেটিক্যাল যেটা দিয়ে দিয়েছি আমি, এই 2 পাতা। তো এই 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 জিনিসগুলো জাস্ট কেন I1 × I2 সাথে প্রপোর্শনাল হলো, এই যে এই জায়গাটা করবে, থিটা প্রপোর্শনাল টু I1 I2। এবার যদি শুধু অ্যামিটার হিসাবে ইউজ করতে চাও তাহলে I স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, ভোল্ট মিটার হতে গেলে V স্কোয়ারের সাথে, ওয়াট মিটার হতে গেলে I × V, ব্যাস, আর কিছু না। দেন আমার নন ইউনিফর্ম স্কেল, আর কিছু লাগবে না। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হুম, আর কারো কিছু নেই তো? ঠিক আছে, চলো তাহলে আজকে বাই। আমি কোশ্চেনটা আমি সেট করছি আজকে, কালকে 11টা বাজতে 10 মিনিট বা 15 মিনিট আগে আমি লিঙ্কটা দিয়ে দেবো। 11টার সময় লিঙ্কটা ওপেন করে দেবো, তোমরা 11টা থেকে পরীক্ষা দিও। 35 মিনিটের মাথায় জমা করার চেষ্টা করো, যদি না পারো তাহলে আমি আরো 5 মিনিট এক্সট্রা দেবো। আর কালকে পরীক্ষাটা চাইছি একটু সৎভাবে দাও, মানে তোমাকে যে পরীক্ষা, দেখো যখন ইন্টারনাল পরীক্ষা হয় এগুলো আমরাও বুঝি, সেক্ষেত্রে নাম্বার একটা দরকার থাকে, সেক্ষেত্রে তুমি চাইলে একটু বন্ধুর হেল্প নিতে পারো, বা সাহায্য, অন্য কিছু সাহায্য নিতে পারো। মানে যেহেতু অনলাইন আমি সেই জন্য এটা অ্যালাউ করতে পারি। ঠিক আছে, দাও 1 সেকেন্ড। তো কালকের যে পরীক্ষাটা হবে তো ক্লাস টেস্ট, সেখানে কোনো নাম্বারের ব্যাপার নেই, মানে নাম্বারটা পাবে নিজের বোঝার জন্য যে আমি এতটা তৈরি হতে পারছি, নিজে কতটা তৈরি হচ্ছে সেইটা বোঝার জন্য কালকের পরীক্ষাটা। তো কালকের পরীক্ষাটা চেষ্টা করো সৎভাবে দিতে, যতটা যা হয়, যাতে আমার হ্যাঁ 5 পেলাম, আমি বুঝতে পারবো যে হ্যাঁ 20-তে 5 পাচ্ছি, মানে আমার অবস্থা খুবই খারাপ, আমাকে পড়তে হবে, তো আর কিছু না। তবে 5 পাওয়ার মতো পরীক্ষা হবে না আশা করি। সোজা কোশ্চেন, মানে যে চ্যাপ্টারটা সোজা কাল বুঝতে পেরেছো, চ্যাপ্টার যখন বুঝতে পেরেছো সোজা, তাহলে এই এটা পরীক্ষাটা সোজা, এমন কিছু না। যদি এই যে পিডিএফটা দিচ্ছি, পিডিএফটা থরলি সুন্দর করে পড়বে, ওর ভেতর থেকেই কোশ্চেন আমি দেবো। ঠিক আছে, আর কিছু লাগবে না।
পরীক্ষা সম্বন্ধে আশা করি কারো কিছু জিজ্ঞাসা নেই আর। ঠিক আছে, তাহলে আজকে আমি স্টপ করছি।